তো হাই মাই টু ফ্যামিলি, গুড মর্নিং। তোমরা আমার মুখ থেকে বুঝতে পারছো যে মাহি একটু ভালো হয়েছে। আনন্দ করতে না ভয় লাগে এখন। এত জীবনে আমি পরপর দুঃখ পেয়েছি না, সব ব্যাপারে আনন্দ কিছুতে করতে ভয় লাগে, তাই খুব বেশি এক্সাইটেড হচ্ছি না। এমনি তোমাদেরকে বলছি যে তোমাদের কাছে একটা গুড নিউজ। সকালবেলা গলা গেছে, তো ওটা গুড নিউজ তোমাদের কাছে। তোমরা যারা এতদিন আমার ব্লগ দেখছো তাদের খুব ভালো লাগবে শুনলে যে মাহি ভালো আছে এখন অনেকটা। আর মায়ের সব রিপোর্ট নর্মাল, যেটা আমার সবচেয়ে আনন্দের বিষয়। সব রিপোর্ট ওর নর্মাল এসছে। এমনকি কালকে রাতে ওকে কার্ডিওলজিস্টকে হায়ার করা হয়েছিল একজন, সেই কার্ডিওলজিস্ট এসে কালকে রাতে ওকে দেখে গেছে। ওর হার্টেও কোনো সমস্যা নেই, চেস্টে কোনো সমস্যা নেই ইনফ্যাক্ট। আর ইকো করেছে, যে অনেক সময় অনেক কিছুতে আসে না, সেই জন্য ইকোও করেছে, ইকোতেও কিছু আসেনি, একদম ওকে সব কিছু ভালো। তো খুব ভালো এটা। তো কাল রাতের থেকে সরি এত টেনশন হচ্ছিল যে সব তো ঠিক আছে, কিন্তু এরমে ঠিক থাকবে তো, মানে আর কিছু অসুবিধা হবে না তো, এইসব সময় ভাবছিলাম। তো আনন্দ সেভাবে করতে পারছিলাম না। কালকে ওকে যখন দেখতে গেছিলাম তখন দেখছিলাম একটু কথাবার্তা বলছে, আনন্দ করছে, কিন্তু আমি না আনন্দ করতে পারছি না, কারণ আমার এখন আনন্দ করতেও ভয় লাগে। তো যাই হোক, ও ভালো আছে, সব রিপোর্ট নর্মাল এসছে, এটাই আমার কাছে অনেক বড় কথা। আর আজকে আবার এখন যাব ওর কাছে, স্নান করবো, করে ওর কাছে যাব, গিয়ে দেখবো যে ডিসচার্জ দিয়েছে কিনা। কালকে ডিসচার্জ দেবে বলছিল, একেবারে ডিসচার্জ দিয়ে দেয়নি। তো আজকে গিয়ে দেখতে হবে ডিসচার্জ দিল কিনা। আর কিছু ওদের টেস্ট বাকি আছে কিনা। আমার সাথে কালকে ডাক্তারের কোনো কথা হয়নি। ডাক্তার 3বার এসেছিলো, কিন্তু আমি সেই সময় গিয়ে পৌঁছোইনি, সেই জন্যে ডাক্তারের সাথে আমার কোনো কথা হয়নি। ভেবেছিলাম রাত্রিবেলা এসে ফোন করবো, সেটাও করা হয়নি। আমি এত টায়ার্ড হয়ে যাই না গিয়ে, প্রতিদিন কোথাও বেরোনো অভ্যাস নেই তো আমার, প্রতিদিন বেরোতে হচ্ছে, আমি খুব টায়ার্ড হয়ে যাই, মেন্টালি খুব টায়ার্ড, যত না ফিজিক্যালি টায়ার্ড, মেন্টালি খুব টায়ার্ড। তো সেই জন্য কাল রাতে আর ফোন করা হয়নি ম্যামকে। এখনও যে করবো সেটাও করা হয়নি, বুঝেছো। সকাল থেকে নানা রকম এটা ওটা সেটা করতে করতে সবাই ফোন করছে, সবাইকে বলতে বলতে এখন ফেড আপ। কারণ বাচ্চাটাকে সবাই ভালোবাসে না, বাচ্চাদের কিছু হলে বলো না আমরা কী করি, আমরা বড়দের খোঁজ নিই আর না নিই। নাকটা কি চুল করছে, ছি ছি ছি, সবার মাঝখানে। তো নাকটা লালই হয়ে গেল চাকে। তো হ্যাঁ, সবাই ফোন করছে, সবাইকে খবর দিতে হচ্ছে কেমন আছে না আছে, সবাইকে বলছি যে ঠিক আছে। তো সেই করতে করতে সবার বেলার থেকে আর ফোন করা হয়নি। তো কথাকে ফোন করেছিলাম, কথা হসপিটালে আছে আমার বড় মেয়ে, ওকে ফোন করেছিলাম। ওকে ফোন করতে বললো যে আজকে দুপুরবেলার পরে ওরা বলবে কখন ডিসচার্জ দেবে। তো এখন যাব আমরা, গিয়ে ডিসচার্জ যদি দিয়ে দেয় তাহলে তোমাদেরকে দেখাবো। আসল কথা কী বলতো, ওরা ওখানে একদম স্ট্রিক্টলি বারণ ভিডিও করা। তো আমি যেটুকু যাই, কথাও খুব কম বলতে হয়, এই জন্য কথা খুব আস্তে আস্তে আসে। আমি জানি তোমরা কেউ শুনতে পাও না কথা, হসপিটাল তো ওখানে জোরে কথা বলা তো নিয়ম নেই, পাশে কেবিনে একজন আছে, তার ডিস্টার্ব হবে। আর তার থেকে বড় কথা, সিস্টারগুলো বারবার যাতায়াত করে, ওখানে জোরে কথা বলা যাবে না। আর এমনি আমার কথা খুব আস্তে আসে। আমার মনে হয় এটার আমার মোবাইলটার সাউন্ড কোয়ালিটিটা একটু কম আছে প্রথম থেকেই, তো যার জন্য কথা কম আসে। দাঁড়াতে পারছি না, আর বসে দাঁড়াবার ক্ষমতা শেষ হয়ে গেছে। নিচে বসছি, কোথায় আর বসো। এই ঘরটা এসে আমি খুব শান্তি পাই, কেন বলতো, সামনে ঠাকুর আছে, এই ঘরটায় আমার ঠাকুর রাখা আছে, তো এখানটা এসে আমি খুব শান্তি পাই। জন্য এখানে এসেই এখন ব্লগ বানাই। আলোটা কীভাবে পড়ছে দেখো, আমার মাথার উপর থেকে জ্যোতির মতো বেরোচ্ছে। থাক, জ্যোতি বেরোবে মাথার থেকে, ঠাকুরের মতো জ্যোতি বেরোচ্ছে মাথার থেকে। তো যাই হোক, আজ অনেকদিন বাদে হাসছি তোমাদের সামনে। মেয়েটা ভালো আছে শুনে, এবার যদি ডিসচার্জ দিয়ে দেয় ভালো হয়। আর ইউরিনে কী সমস্যা আছে বললো, সেটাও ভালো করে জেনে নেবো যে ইউরিনে কী সমস্যা আছে, তার জন্য কী করতে হবে। ও যাতে একটু গ্রোথ হয় সেটার জন্য দেখবো, কারণ ও প্রথম থেকে ভুগছে তো না, 6 বছর বয়সে আন্দাজে ও দেখবে তোমরা ওটা বাড়েনিও, যেহেতু খাওয়া দাওয়া খুব কম করে, সেহেতু ও বাড়ার সুযোগ পাচ্ছে না। তো আমার বড় মেয়ে প্রিটার্ম বেবি হয়েছিল বলে
ওকে আমরা খুব বেশি খাইয়েছি, যার ফলে ওর বয়স এখন 13+। তো ও এখন দেখে ওকে মনে হয় ও 19-20 বছর বয়স হয়ে গেছে। ওকে তো সবাই মা ভাবছে, ইনফ্যাক্ট হসপিটালে সবাই ভেবেছে ও মা। তো আমাকে বলছে যে মা, সবাই আমাকে এসে বলছে যে আমাকে এসে ভাবছে মা, আমাকে মার মতো লাগছে, আমি এত বড় হয়ে গেছি। না, তার ব্যাপারটা নয়। সাধারণত বাচ্চাদের সাথে তার মা থাকে, এবার ওরা কেউ ভাবতে পারছে না যে ওর মা না থেকে দিদি থাকছে, সেই জন্য ওরা তোকে সেই চোখে দেখছে যে মা হিসাবে। সেই জন্য তোকে মনে হচ্ছে যে মা, তোকে মা লাগছে না। ও খুব হয়ে পড়েছে, আপসেট হয়ে পড়েছে, বলছে আমাকে এত বয়স্ক লাগছে, আমাকে মনের মা লাগছে, আমাকে দিদি লাগছে না, আমি কিছুদিনই বোঝাতে পারছি না। এবারে কালকেও তাই কার্ডিওলজিস্টটা এসে বলেছে যে মোস্ট প্রবাবলি আমার যে ডাক্তার, মানে আমার মেয়ের যে ডাক্তার হচ্ছে ওরা চাইল্ড স্পেশালিস্ট যিনি, উনি মোস্ট প্রবাবলি কার্ডিওলজিস্ট যে আছে তাকে বলেছে যে বাচ্চাটার মার মাইস্টেনিয়া গ্রেভিস আছে, আমার যেটা আছে খুব রেয়ার রোগ, তো মাইস্টেনিয়া গ্রেভিস আছে সেটা বলেছে। তো আমার মেয়েকে দেখে ভেবেছে যে ও মা। তো কার্ডিওলজিস্টটা বলেছে যে আপনার তো শুনলাম রুচি ম্যাডামের কাছে যে আপনার মাইস্টেনিয়া গ্রেভিস আছে, আপনাকে স্যালুট, আপনি এই এত বড় রোগটা নিয়ে এইভাবে চলেছেন, এত দূর এসছেন, এটাই অনেক। তো কথা বলছে আমার বড় মেয়ে, বলছে, আমি বলছি আমি মা নয়, আমি দিদি, ওর মা বাড়িতে আছে। তখন বলছে যে ও আচ্ছা আচ্ছা, সরি সরি, তুমিও দিদি, তো তুমি কী নিয়ে পড়ছো এখন? তো কথা বলছে কিছু নিয়ে পড়ছি না। বলছে তুমি পড়াশোনা করো না? কথা বলছে হ্যাঁ। তাহলে তুমি কী নিয়ে পড়ছো, কোন স্ট্রিম নিয়ে পড়ছো? কথা বলছে আমি 9-এ পড়ছি। বলছে তুমি 9-এ পড়ো? আমি বলছি তুমি কলেজে পড়ো। আমি বুঝতে পারি না, তুমি খুব ম্যাচিওর দেখতে, তোমার যা বয়স তার থেকে বেশি ম্যাচিওর দেখতে। কথা তো রেগে আগুন, আমাকে এত ম্যাচিওর লাগছে, আমি আর খাবো না কিছু। বাড়িতে এসে আমাকে বলছে আমি বাড়িতে কিছু খাবো না, আমি খুব ডায়েট করবো এবার থেকে, এই করবো সে করবো। আনলাম ডায়েটের ব্যাপার না, এক একজনকে দেখতে ছোটো ছোটো লাগে, আবার এক একজনকে দেখতে মনে হয় পূর্ণবয়স্ক, মানে ম্যাচিওরিটি তার মধ্যে বেশি থাকে, মুখটা পরিণত বেশি বয়স আন্দাজে। তাতে তো কিছু করার নেই। তো খুব আপসেট হয়ে পড়েছে। যাই হোক, তোমার সাথে আজকে অনেক গল্প করলাম। এবারে যাই গিয়ে দেখি যদি ওকে ডিসচার্জ দেয়। ওখানে না কিছু ভিডিও করা যায় না, বারণ আছে বলে, তাও একটুখানি নেবো, জাস্ট কোনো কথাবার্তা বলবো না, বা কথা বললে আসবেও না। বাইরে বেরিয়ে এসে আবার বাড়িতে যদি পারি একটুখানি নেব, বা বাড়িতে এসে টায়ার্ড হয়ে যায়, আর মনেও থাকে না, হয়ও না, সবাই টায়ার্ড থাকে। আমি আসল কথা এত বেশি টায়ার্ড শরীরের জন্য যে আমার বাড়ির সবাই আমাকে দেখে দেখে টায়ার্ড হয়ে গেছে। তো যাই হোক, আজ অনেকদিন বাদে আমি হাসছি, আমার ভালো লাগছে, মনটা একটু। কদিন খুব কষ্টে গেছে, জানো তো, খুব কষ্টে গেছে। মানে আমার কী হয় জানো তো, আমি এত ভুগি কেন, আমার মনে হয় যেটা, যখন না যার কিছু, ধরো আমার ভালোবাসার কোনো মানুষ, যে কাছের লোক যারা আছে, তাদের যদি কারোর কিছু হয় না, আমি না কারোর শরীর খারাপটা নিতে পারি না। সেই জন্য আমি তখন কী করি, আমি বলি যে ঠাকুর, ওকে যা দিয়েছে, ওর যা কষ্ট হচ্ছে সেটা আমাকে দিয়ে দাও, ওকে সুস্থ করে দাও। এইটা বলি বলে না আমার মনে হয় আমাকে এত ভগবান রোগ দেয়। আর সে সুস্থ হয়ে যায় কিন্তু, কারণ আমি দেখো মার যখন অসুস্থ হলো, আমার মা কিছুদিন আগে অসুস্থ হয়েছিল, তো মা খুব মূল্যবান জিনিস প্রত্যেকটা মানুষের জীবনে। তো আমি যখনই মার কিছু হয় না, আমি তখনই ঠাকুরকে বলি যে ঠাকুর, যা মার যা কষ্ট আমাকে দিয়ে দাও, হ্যাঁ আমি ভোগ করছি, কিন্তু মাকে এত কষ্ট দিও না, মাকে সুস্থ রাখো। তো ভগবান কিছুদিনের মধ্যেই মাকে সুস্থ করে দিল। শরীরটা আমার খারাপ হলো, হ্যাঁ। তো আমার ছোটো মেয়ের ব্যাপারেও তাই, যখন ছোটো মেয়ের শরীর খারাপ, আলোটা এমন পড়ছে না, তোমাদের দেখতে অসুবিধা, কোথার থেকে আলো পড়ছে কী করছে না বুঝতে পারছি না, মাথার উপরে সরে যায়। তো এখানে যাই। তো আমি তখন ছোটো মেয়ের যখন শরীর খারাপ হলো, আমি নিতে পারছিলাম না, তো আমি কোনো টেনশন নিতে পারি না। সেই জন্য আমি বললাম যে ঠাকুরকে বললাম, ঠাকুর ওর যা হয়েছে সব আমাকে দিয়ে দাও, ওকে সুস্থ করে দাও, এটাই আমি সবসময় বলি। তো আসল কথা কী বলতো, আমি পাশের সবাই যারা থাকে না, তাদেরকে আমি এত বেশি পরিমাণে ভালোবাসি, আমার ভালোবাসাটা এত খাঁটি যে আমি ওদের কোনো কষ্ট নিতে পারি না। তার পরিবর্তে যদি সেই কষ্টটা আমাকে দেয় ভগবান, আমি নিতে পারবো, যেভাবে হোক আমি সহ্য করবো, কিন্তু আমি ওদের কোনো কষ্ট নিতে পারি না, সে যেই হোক আমার কাছের। এমনকি আমার কোনো বন্ধুরও যদি শরীর খারাপ করে না, আমার মনটাই এরকম, আমার কোনো বন্ধুও যদি কোনো খারাপ অবস্থার মধ্যে থাকে বা কিছু, আমি না ভগবানকে বলে ঠাকুর, ওকে সব ঠিক করে দাও, আমাকে যা দেওয়ার আমাকে দাও। কারণ কি, যে বন্ধুরাও তো একটা এমন জায়গা থাকে যে খুবই ভালোবাসার জিনিস, তাই না? তো আমি যাদেরকে ভালোবাসি না, আমার ভালোবাসাটা খুব খাঁটি, এই জন্য আমি নিজেকে নিজেকে নিয়ে খুব গর্ব করি যে মানুষ তো ভালো অনেক রকম বাসে।
নিজের কিছু ব্যাপার এলে না তখন সব ভালোবাসা সবার গুটিয়ে যায়, কিন্তু আমার ক্ষেত্রে তা হয় না। আমি যাকে ভালোবাসি একদম 100% ভালোবাসি, সেই জন্য আমি সবসময় চাই তার যেন কিছু না হয়, যা হয় আমার হোক, কিন্তু আমি তার কিছু সহ্য করতে পারবো না, আমি নিতে পারি না, সবাই তো সমান নয়। তো সেদিনকে একটা ঘটনা হলো আমার বন্ধুদের মধ্যে, কলেজের বন্ধু যারা তাদের মধ্যে একজন বান্ধবীর বাবা মারা গেল। তো কথাটা এই জন্য বলছি যে মানুষ আমার ব্যবহারে কিছু ব্যবহারে কষ্টও পায়, সেটা আমার পর খুব খারাপ লাগে। আমার একটা বান্ধবীর বাবা মারা গেল, তো সেই সময় কাজ ফাজ হয় না, সেই কাজে আমাকে নিমন্ত্রণ করেছিল, বলছিল যে আসবে। হ্যাঁ, তো আমি ওকে সামনাসামনিই বলে দিলাম যে আমি না এইসব ব্যাপারে যেতে পারি না। হ্যাঁ, আমি কোনো খুশির ব্যাপারে আছি, কিন্তু আমি কোনো খারাপ মৃত্যু সংবাদ বা কিছু আমি নিতে পারি না। আমি নিজে খুব ছোটো বয়সে বাবাকে হারিয়েছি, তো আমি না যেতে পারবো না। তো ও হয়তো কষ্ট পেলো। তারপরে আর একটা বান্ধবী আছে, সেই বান্ধবীটার মা মারা গেল। আমি না ওকে ফোন করে কিছু বলা তো দূরের কথা, আমি ফোনও করিনি, কিচ্ছু করিনি। আমি 4-5 দিন সময় দিয়েছি ওকে। একে তো আমি জানতাম না, তারপরে যখন জানলাম, পরে আমি বাইরে গেছিলাম বেড়াতে, পরে যখন জানলাম এসে, তখন আমি শুধু ওকে মেসেজ করেছি, ফোন করার না আমার সাহস হয়নি, কারণ ও মেন্টালি খুব ডিপ্রেসড আছে। আমি না নিতে পারি না এইসব অবস্থাগুলো, সেই জন্য না আমি কিছু বললাম না। আর ওর মার কাজেও আশা করেছিল হয়তো আমাকে, কিন্তু আমি না যেতে পারিনি। তো আমার বন্ধুরা আমাকে ভুল বোঝে, আমি বুঝতে পারি যে ও কেন আসবে না, এটা আবার কি। কিন্তু আমি এতটাই ইমোশনাল সব ব্যাপারে না। আমি ছোটোবেলা থেকে আমার মনে আছে, কোনো জানাশোনা মানুষ যদি আমাদের আশেপাশে যারা প্রতিবেশী, তারাও যদি মারা যায় না, আমি খুব কষ্ট পাই, কিন্তু আমি না ছুটে তাদের দেখতে যেতে পারি না। অনেকে চলে যায় না, ছুটে দেখতে যায় যে চ দেখে আসি। হ্যাঁ, আমি না কারোকে আসি পর্যন্ত দেখতে যাইনি, কারণ আমি সহ্য করতে পারি না। একটা মানুষ বেঁচে আছে ঠিক আছে, আর বেঁচে থাকা আর মরে যাওয়ার মধ্যে এত বেশি পার্থক্য না, যে আমি না সহ্য করতে পারি না। সেই জন্য আমাকে অনেকে ভুল বোঝে, কিন্তু আমি ওদের সাথে না একদম সমব্যথী। আমারও খুব কষ্ট হয়, আমার খুব সিম্প্যাথি আছে প্রত্যেকটা মানুষের জন্য, কিন্তু আমি না শরীরটা নিয়ে হাজির হতে পারি না, কারণ নার্ভ ফেল করি, আমার শরীরে আনইজি ফিল হয়, কারোর মৃত্যু আমি নিতে পারি না। তো সেই জন্য আমি যাই না। অনেকে আমাকে ভুল বোঝে এর জন্য। তো অনেক কলেজের বন্ধু যারা, তাদের মধ্যে অনেকে অনেক কিছু বলছিল সেদিনকে, যে এটা সবাই আসা উচিত, বাবা মার মতো জিনিস নেই। শুনছিলাম সেদিনকে, আমি বুঝতে পারছিলাম আমার উপর অনেকে রেগে আছে, কিন্তু আমি না পারি না। সবাই তো সব পারে না, না সবাই অত মেন্টালি স্ট্রং হয় না। তো আমি অতটা মেন্টালি স্ট্রং নয় যে কেউ মারা গেলে তার সেই মানুষটাকে কোনো সান্ত্বনা দেবো বা তার পাশে গিয়ে দাঁড়াবো, আমি পারি না। সবাই সব পারে না, তো আমার এই ঘাটতিটা আছে, আমি জানি। তো আমি সবসময় স্বীকার করি যে এটা আমার ঘাটতি। তো অন্য কথায় চলে গেলাম। আমি এরকম তোমাদের সাথে সব নিজের কথাই বলে ফেলছি, না মনের কথা বলে ফেলছি, যে তোমরা আমাকে চিনতে পারছো আমি কেমন মানুষ হিসাবে। তো গলাও গেছে, কোনো অর্গ্যানটা সঙ্গ দিচ্ছে না আমাকে। যাই হোক, তোমরা বাবারে নাকও চুল করছে। যাই হোক, তোমরা যারা আমার ভিডিও দেখো, আমার ব্লগ দেখো, তারা প্লিজ শর্টসও দেখো না গো, আমার শর্টস চ্যানেলও আছে। একটা বাচ্চা পোকা ঘুরে বেড়াচ্ছে সামনে। তো আমার শর্টস চ্যানেলও আছে, আমি শর্টস আপলোড করি প্রতিদিন রাত 8টার সময়। তোমরা যদি পারো, যারা ব্লগ দেখছো তারা হয়তো শর্টস জানো না, শর্টস করি আমি সেই শর্টস চ্যানেলে, এই একই চ্যানেলে শর্টস আর ব্লগ ছাড়ি আমি। তো প্লিজ একটু শর্টসও দেখো গিয়ে, আমি অনেক রকম শর্টস ছাড়ি। যদি ভালো লাগে একটু কমেন্ট করো, লাইক করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যদি কাউকে আমার চ্যানেল দেখতে ভালো লাগে তো কাউকে শেয়ার করো। এই অবধি বললাম, তারপরে ওখানে হসপিটালে গিয়ে আবার দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণের জন্যে টাটা। তো ডিসচার্জ করে দিয়েছে, আমি ফোন করে বললো ডিসচার্জ হয়ে গেছে। তো এবার আমরা বেরিয়ে যাচ্ছি, আমি আর আমার বর ওকে আনতে। আলো লাইট ফ্লাকচুয়েট করছে, আমি আর আমার বর বেরোচ্ছি, এবার ওকে আনবো, নিয়ে শান্তি বাড়িয়েছে। এই করিডোরটা আমার খুব পছন্দ ফ্ল্যাটের, জানো তো, ফ্ল্যাটের এই করিডোরটা আমার খুব পছন্দ। যাবে ও করিডোরটার আলো আসতে দেখা যাবে না, এখানেও আলো আসছে, লাইটটা ফ্লাকচুয়েট করে, কিছু বোঝাই যায় না, এত আলো আসে। ঠিক আছে।
কিছু খেয়ে বেরোচ্ছি না, যেমন এত আনন্দ মেয়েকে ছেড়ে দেবে বলে কিছু খাইও নি, আমি আনন্দে বেরিয়ে পড়েছি কিছু না খেয়ে। এবার রাস্তায় আমার খিদে পাবে, তারপর আমার বড় মুখ করবে, দাঁত দেখাবে, নখ দেখাবে, না খেয়ে বেরো না। পড়ো দরজাটা তো সব নিয়েছো তো, আর ঢুকবে না তো? হ্যাঁ চাবি আছে, থাকার তো কথা। একবার দেখে নি ফ্ল্যাটের চাবিটা আছে কিনা। হয়ে গেছে, নেট ডিসচার্জ হয়ে গেছে, আমাদের খুব আনন্দ। তাই বাড়ি চলে যাবো গোপালকে নিয়ে। এই যে গোপাল এখানটা ধরে না, হ্যাঁ দুপারে হাতে যেত, খুব আনন্দ আছে, নেট ডিসচার্জ হয়ে গেছে। সকাল থেকে কিছু না খেয়ে চলে এসেছি, বিস্কুট নিয়ে বসে গেছি খাবো বলে। সকাল থেকে কিছু খাইনি আমি, আজকে না খেয়ে বেরিয়ে এসেছি। আর এত বেশি আনন্দ হয়েছে, আর খেলে আমার শরীরকে ওটা চলে না, যার জন্য আমি খাইনি। খেলে আমার শরীর চলে না। ঠিক আছে, বাচ্চাটাকে নিয়ে কোথায় চলে গেলে 1 সেকেন্ডের মধ্যে। মাঝখানে বসো, বসে পড়ি বসে পড়ি বসে পড়ি গোপালা বসে পড়ি বসে পড়ি বসে 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 গোপালা বসে বসে বসে। কথা বসেছিস? গোপালাকে নিয়ে বাড়ি চলে যাচ্ছি, শান্তি বাবা। সব কিছু ওষুধ ফষুধ সব নিয়ে আমরা বাড়ি যাচ্ছি। এবার মজ্জাই মজ্জা করো, মজ্জাই মজ্জা মজ্জাই মজ্জা। কথা কল, মুখ দেখা একদম মজ্জাই মজ্জা। কথা কতদিন বাদে বাড়ি যাচ্ছিস বল? 3 দিন হয়ে গেছে কথা বাড়ি যাচ্ছে। আমি আমাদের সময় ছিল এক সময়, 3 দিন কেন 30 দিনেও লোকে কিছু মনে করতো। এখন তো এই মাত্র আরে ঠিক করে কথা বলো। 3 দিনে কিরকম এরকম বলছিস, 30 days। আমার 7 দিন বাদে তোমার কি গয়াকে কাছে যেতে হবে। হ্যাঁ বাবা, 7 দিনের পর রোজগারের কাছে যেতে হবে। আমি আমি একবার দেখে নেবো তোমাকে, তুমি ঠিক আছে কিনা। তার মধ্যে একদিন থাকতে পারে না, বাবা দিতে হয় যে 3 দিন একদম কন্টিনিউয়াস ওখানে রয়েছে। টাটা সিএমআরআই, টাটা টাটা সিএমআরআই, টাটা। সিএমআরআই টাটা সিএমআরআই টাটা। আমি আর কোনোদিনও মিস করবো না, কেন না খান আমি সিএমআরআই সব শুনবে তো এবার থেকে, না হলে কিন্তু এইরকম ইঞ্জো দেবে। দেখেছো তো কি মারাত্মক ইঞ্জো দিয়েছে। দেখে নাও আমার এটা, দেখে নাও যে আমার কতটা ফুটে গেছে কতটা ফুটে গেছে গোপালের ফুচের আমার। জন্য। আহা বাবা, আহা শোনো, দেখেছি বাবা, দেখেছি বাবা। ও সহ্য করা যায় নাকি ওটুকু বাচ্চাকে ইঞ্জেকশন দেবে? ইঞ্জেকশন দিলে সত্যিই খুব যন্ত্রণা করে। আমি প্রচুর ইঞ্জেকশন নিয়েছি আমার অপারেশনের সময়, আমি জানি মারাত্মক কষ্ট হয়। যতই আমি সহ্য ক্ষমতা বেশি বলে যে লাগে না তা তো না, লাগে। সহ্য ক্ষমতা বেশি মানে অন্য কারোকে বিরক্ত না করা। কোথাও একটা জায়গায় পড়ছে দেখেছি, ওই জায়গাটা আমি নেওয়ার চেষ্টা করলাম, এত সুন্দর পড়ছে। বেরোচ্ছি যখন যেখান দিয়ে ঢুকলাম, দেখেছি সেটা বিশাল বড় করে, ওটা পেরিয়ে আসতো সময়। সুমনের কথাবার্তা শুনলে না আমার মাথা গরম হয়ে যায়।